হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে DSCA-1 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 1717 সালের ফারুক শিয়ারের ফরমান। 1717 সালের ফারুক শিয়ারের ফরমানের তাৎপর্য বা গুরুত্ব কি, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার শেষে এর উত্তরপত্র তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা আছে একবার আমরা দেখে নেব। দেখো কি লেখা রয়েছে, বিএ হিস্ট্রি অনার্স 5th সেম DSCA-1। প্রশ্ন হচ্ছে 1717 সালে ফারুক শিয়রের ফরমানের তাৎপর্য। দিল্লিতে মুঘল সম্রাট ছিলেন সেই সময় ফারুক শিয়ার, অর্থাৎ 1717 সালে তার কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বাণিজ্যিক সনদ বা একটা লাইসেন্স লাভ করে এই দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য। সেই লাইসেন্স বা ফরমান তার গুরুত্বটা কতটুকু। তো দেখো, শুধুমাত্র যে 1717 সালেই ফারুক শিয়ারের কাছ থেকে ফরমান পেয়েছিল তা কিন্তু নয়, এর আগেও অনেকগুলো ফরমান ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়েছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে তৈরি হয়। তারা ভারতবর্ষে আসে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সুরাট অঞ্চলে, সুরাটে তারা বাণিজ্য কুটির স্থাপন করেছিল। এরপরে বাংলাদেশে আসে মাদ্রাজ হয়ে, এবং বাংলার যে সুবাদার সেই সুজা শাহ সুজা, তার কাছ থেকে 1651 সালে তারা একটা নিশান পেয়েছিল। নিশান মানে কিছু বাণিজ্যিক সুযোগ সুবিধা বা কিছু ফরমান তারা পেয়েছিলেন। এরপরে বাদশাহ ঔরঙ্গজেব, দিল্লির সম্রাট ঔরঙ্গজেব, তার কাছ থেকেও একটা 1691 সালে কিছু ফরমান পান এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এছাড়াও বাংলার আরেকজন সুবাদার আজিম উসান, তার কাছ থেকে 1698 সালেও তারা নিশান লাভ করেন। অর্থাৎ 1717 সালের ফারুক শিয়ারের ফরমানের আগে 1665 সালে শাহ সুজার কাছ থেকে, 1691 সালে ঔরঙ্গজেবের কাছ থেকে, 1698 সালে আজিম উসানের কাছ থেকে তারা কিছু বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করেন। কিন্তু এই সময় বাংলাদেশে আবির্ভূত হন মুর্শিদ কুলি খান। তিনি বাণিজ্যিক ক্ষেত্রে এই ইংরেজদের এই সুযোগ সুবিধা মানতে রাজি ছিলেন না, তাই তিনি এগুলোকে বাতিল করে দেন। বাতিল করে দিলে কলকাতার ইংরেজ কর্তৃপক্ষ তখন ইংল্যান্ডের যে কোর্ট অফ ডিরেক্টর, অর্থাৎ কোম্পানির যে পরিচালক সভা, সেই সভার শরণাপন্ন হয় এবং কোর্ট অফ ডিরেক্টরের পরামর্শ ক্রমে তখন কলকাতায় স্থিত যে ইংরেজ গভর্নর, সেই জন সুরিম্যান চলে যান দিল্লিতে, এবং দিল্লির যে সম্রাট ছিলেন তখন ফারুক শিয়ার, তার কাছে 1717 সালে তিনি যান এবং তার সাথে সাথে আরো একটা মিশন তার কাছে পাঠানো হয় জন সুরিম্যানের নেতৃত্বে। এই মিশনকে বলা হয় সুরিম্যান দৌত্য। সুরিম্যান অনেক উপহার নিয়ে সম্রাটের সাথে দেখা করেন এবং নগদ প্রায় 30,000 পাউন্ড টাকা এই সম্রাট ফারুক শিয়ারকে উপহার দেন। ফলে ফারুক শিয়ার তাতে গলে যান এবং এই সুরম্যানকে একটা বাণিজ্যিক ফরমান বা একটা বাণিজ্যিক সুযোগ সুবিধা দেন 1717 সালে, যার নাম ফারুক শিয়ারের ফরমান। তাহলে ফারুক শিয়ারের ফরমান দেওয়ার আগে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে গেছে। তারপরে বাধ্য হয়ে ইংরেজরা ফারুক শিয়ারের শরণাপন্ন হন এবং ফারুক শিয়ার অনেক অনেক উপহার পেয়ে তিনি এই সুযোগ সুবিধা দিয়েছিলেন। 1717 সালের যে ফরমান, সে ফরমানে কি বলা হয়েছিল? ফরমানে বলা হয়েছিল যে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করবে, অর্থাৎ তারা কোনো শুল্ক দেবে না। শুল্ক কিভাবে দেবে না, বছরে মাত্র 3000 টাকা দেবে এবং সেই টাকাটা হুগলির যে রাজকোষাগার আছে মুঘলদের, সেই রাজকোষাগারে বছরে এই বাণিজ্য করার কর হিসেবে তারা এককালীন 3000 টাকা এখানে তারা দেবে। এছাড়া বলা হয় যে মুর্শিদাবাদের যে টাকশাল আছে, অর্থাৎ টাকা তৈরির যে ঘর, সেই জায়গায় এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সপ্তাহে 3 দিন তারা সেখানে এই টাকশালকে ব্যবহার করতে পারবে এবং সোনার উপর টাকা তারা এখান থেকে তৈরি করে নিতে পারবে। আগে এটা ছিল না। আগে জগৎ শেঠের সময়ে বা এর পরবর্তীতেও আমরা দেখেছি যে জগৎ শেঠ এই সমস্ত অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন। জগৎ শেঠের কাছ থেকে সোনার উপর তৈরি করে নিতে হতো, সোনার উপর টাকা। কিন্তু এখন আর সেটা থাকছে না। এই ফারুক শিয়ারের ফরমান সূত্রে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সপ্তাহে 3 দিন মুর্শিদাবাদের টাকশাল ব্যবহার করতে পারবে, সোনার উপর টাকা তৈরি করে নিতে পারবে। এবং এছাড়া এই ফরমানে আরো বলা হয়
যে ইংরেজদের কোনো জাহাজ যদি মানে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় বা কোনো কারণে যদি ধ্বংসপ্রাপ্ত হয়, তবে সেই জাহাজ কিন্তু এই বাংলার সুবাদারের কর্মচারীরা সেটাকে বাজেয়াপ্ত করতে পারবে না বা সেটাকে দখল নিতে পারবে না। এছাড়া আরো বলা হয় যে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে দেশীয় বণিক বা তাঁতিরা যদি টাকা ধার করে বা ঋণ নেয় এবং সেই ঋণ যদি না মেটাতে পারে, তাহলে সেই বণিক বা তাঁতির বিচার হবে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কুঠি আছে, নিজস্ব কুঠি, সেই কুঠির ভিতরে তাদের বিচার হবে। এছাড়া ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশেষ অতিরাষ্ট্রিক সুযোগ সুবিধা পেয়েছিল। বিশেষ অতিরাষ্ট্রিক বলতে না, এখানে এই মানে কলকাতায় তারা যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্যবসা বাণিজ্য করতো, তারা যদি কোনো মানুষকে হত্যা করে বা কোনো ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ে, তাহলে তার বিচার বাংলার সুবাদার করবেন না, তার বিচার হবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নিজস্ব আইন আছে বা কমনওয়েলথের যে আইন আছে ইংল্যান্ডে, সেই আইন অনুযায়ী তারা নিজেদের বিচার নিজেরাই করবে তাদের কুঠির ভিতরে। বাংলার সুবাদার তাদেরকে বিচার করতে পারবেন না। তো এটাই ছিল অতিরাষ্ট্রিক একটা অধিকার। এছাড়া আরো বলা হয় এই ফরমানে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, গোবিন্দপুর এবং সুতানুটি এই তিনটি গ্রাম তারা ক্রয় করতে পারবেন এবং আজিমুসানের কাছ থেকে মানে অনুমতি ক্রমে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরো 38টি গ্রাম মানে ক্রয় করতে পারবেন। এই 38টি গ্রামের মালিক যারা বা জমিদার, তাদের কাছ থেকে বোঝাপড়ার ভিতর দিয়ে ইংরেজ কোম্পানি বেনামে এই 38টি গ্রাম ক্রয় করে। এছাড়া কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি তো ক্রয় করেই ছিলেন, পাশাপাশি আরো 38টি গ্রাম ক্রয় করে তারা একটা সুবা তৈরি করে। তো এটা অনেকটা দাঁড়ায় এরকম যে বাংলাদেশের যে সুবা মানে প্রদেশ, তার ভিতরে ইংরেজরা একটা আলাদা সুবা তৈরি করে। সুবার ভিতরে সুবা, সুবা মানে এখানে প্রদেশ, একটা রাজ্যের মধ্যে একটা আবার একটা তার ভিতরে একটা আলাদা রাজ্য কোম্পানি তৈরি করেছিলেন এই ফারুক সিয়ারের ফরমানের ভিতর দিয়ে। তা ফারুক সিয়ারের ফরমানের এইগুলোই ছিল মূলত শর্ত, এবং সেই শর্তগুলো পরপর লিখতে হবে এবং তার আগে কোন পটভূমিতে, কোন প্রেক্ষাপটে তারা এই ফরমান লাভ করছে সেই বিষয়টাও উল্লেখ করতে হবে। তারপরে এই ফরমানের যেসব শর্তগুলো রয়েছে, শর্তগুলো পরপর মেনশন করতে হবে। এখন এর গুরুত্বটা কি দাঁড়ালো? এর গুরুত্ব তাৎপর্য এটা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে এই যে বাণিজ্য করার অধিকার লাভ করে, যাকে বলা হয় দস্তক, এই দস্তক ব্যবহার করে তারা একচেটিয়া ভাবে বাংলার বাণিজ্যের উপরে আধিপত্য কায়েম করে এবং ভারতবর্ষে আরো যে অন্যান্য ইউরোপীয় কোম্পানিরা ছিল, যেমন ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের সাথে আগে সমান মাপে বা সমগোত্রীয় হয়ে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করছিলেন। কিন্তু এখন তারা এই বিশেষ সুযোগ সুবিধা লাভ করার ফলে তারা একটা স্বতন্ত্র কোম্পানিতে পরিণত হয়। অন্যান্য ইউরোপীয় কোম্পানি থেকে তারা অনেকটা এগিয়ে যায়, অনেক বেশি সুযোগ সুবিধা তারা লাভ করে বাণিজ্যিক ক্ষেত্রে। ফলে তারা একটা স্বতন্ত্র মর্যাদা লাভ করে, অন্যান্য কোম্পানিগুলোকে বা অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলোকে অনেকটাই পিছনে ফেলে দেয় এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আবার দস্তক অপব্যবহার করে তারা বাংলায় ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে শুল্ক ফাঁকি দিতে শুরু করে। ফলে বাংলার নবাবের বাণিজ্যের যে শুল্ক তিনি আদায় করতেন, সেই শুল্ক ইংরেজদের কাছ থেকে তিনি আদায় করতে পারতেন না। ফলে একটা বিরাট পরিমাণ টাকা কিন্তু তার লোকসান হতো। আর ইংরেজরা এই বাণিজ্যে একচেটিয়া আধিপত্য স্থাপন করে দস্তকের মাধ্যমে তারা বিপুল সম্পদের অধিকারী হয় এবং এই সম্পদকে কাজে লাগিয়ে তারা একটা শক্তিশালী সেনাবাহিনী তৈরি করে। এই সেনাবাহিনীর সাহায্যে তারা ভারতবর্ষের অন্যান্য অঞ্চলগুলিতে তারা আধিপত্য বিস্তার করতে শুরু করে। মাদ্রাজ, বোম্বাই, এই সমস্ত প্রেসিডেন্সিরও যে খরচ, সেই খরচ কিন্তু তুলতো এই বাংলার বাণিজ্যের উপরে বা বাংলার বাণিজ্য থেকে। এছাড়া কোম্পানিকে দেওয়া হয়েছিল দস্তক, কিন্তু কোম্পানির যেসব কর্মচারী তারা ব্যক্তিগতভাবে বাণিজ্য করতেন এবং সেক্ষেত্রেও তারা কোনো রকম কর দিতেন না, তারা এই দস্তককে ব্যবহার করতেন। দস্তক দেওয়া হয়েছিল কোম্পানিকে, কিন্তু ব্যবহার করা করছে কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত স্বার্থে। তাই এখানে বলা হচ্ছে দস্তকের অপব্যবহার। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দস্তক দেশীয় বণিকদের কাছেও বিক্রি করতেন টাকার বিনিময়ে। অর্থাৎ দস্তকের অপব্যবহারের ফলে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের 12টা বেজে যায়। যেমন নবাব কোনো শুল্ক আদায় করতে পারেন না, তেমনি ব্যবসা বাণিজ্যের উপরে একচেটিয়া নিয়ন্ত্রণে স্থাপন করেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলোকে পিছনে ফেলে তারা একচ্ছত্র আধিপত্য
বিস্তার করে এই বাংলাদেশে, এবং তারা পরবর্তীতে আস্তে আস্তে রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করে, তারা রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। তা বাংলাদেশে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান হয়েছিল, সেই উত্থানের পিছনে মূল চালিকা শক্তি, মূল চাবিকাঠি ছিল কিন্তু এই 1717 ফারুকশিয়ারের ফরমান। এই ফরমান ফলেই বা এই ফরমানের বলেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যে জয়যাত্রা, সেই জয়যাত্রা শুরু হয়েছিল এই ফরমানের সূত্রে। এটাই এর গুরুত্ব, এটাই এর তাৎপর্য। এর যে অ্যান্সার আছে, সেই অ্যান্সার নিয়ে এবার অনেস্টলি তোমাদের সামনে আলোচনা করছি। দ্য ফরমান অফ 1717। 1717 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদশাহ ফারুকশিয়ারের কাছ থেকে বাংলাদেশে বাণিজ্যিক সুবিধার কয়েকটি বিশেষ অধিকার সম্বলিত একটি ফরমান লাভ করে। এই সূত্রে ইংরেজ কোম্পানি এক বিশেষ স্বতন্ত্র কোম্পানিতে পরিণত হয়। ইংরেজ কোম্পানি ফরমান লাভের পূর্বে বাঙালি সহ সমূহ ভারতীয় বণিকেরা ও ইউরোপীয় বণিকগুলি সমতার ভিত্তিতে বাণিজ্য চালাতো। ভারতীয় ও ইউরোপীয় সমূহ বণিক ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলিকে একই নির্দিষ্ট হারে বাণিজ্য শুল্ক আদায় দিতে হতো। কিন্তু ফরমান সূত্রে ইংরেজ কোম্পানি শাহজাহানের আমল থেকে প্রাপ্ত সুযোগ সুবিধাগুলি ভোগ করার স্বীকৃতি পায়। এছাড়া কোম্পানি ফরমান সূত্রে আরও কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সুবিধা ও অধিকার লাভ করে। ফরমান সূত্রে কোম্পানি বার্ষিক 3000 টাকা প্রদানের বিনিময়ে বাংলায় অবাধ বাণিজ্য চালানোর অধিকার লাভ করে। উল্লেখ্য, সুবেদার আজিমুস খানের অনুমতি ক্রমে ইংরেজ কোম্পানি কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি এই 3টি গ্রাম কিনেছিল। এছাড়া হাস ই হুকুম সূত্রে এই 3টি গ্রাম ছাড়া আরও 38টি গ্রাম কেনার অনুমতি পেয়ে যায়। ফরমানে বলা হয়েছিল এই গ্রামগুলির সুবেদার ও দেওয়ানের অনুমতি ক্রমে তাদের মালিকের কাছ থেকে কিনতে হবে। গ্রামগুলি কেনার বিষয়ে মুর্শিদকুলি আপত্তি করলেও কোম্পানি বেনামে গ্রামগুলি ক্রয় করেন। ফরমানে বলা হয়েছিল সুবেদারি ও জমিদারি আইন কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এর অর্থ হলো ফরমান সূত্রে কোম্পানি সুবার মধ্যে যেন এক নতুন সুবা গড়ে তোলার অধিকার পেয়ে গেছে। ইংরেজ কোম্পানি ফরমান সূত্রে, এখান থেকে তোমরা প্যারা করবে, মুর্শিদাবাদের টাকশালে নিজস্ব স্বর্ণ ও রৌপ্য মুদ্রা তৈরি করিয়ে নেওয়ার অধিকার লাভ করে। উল্লেখ্য, ফরমান সূত্রে সপ্তাহে 3 দিন মুর্শিদাবাদের টাকশাল ব্যবহারের অনুমতি পায়। এভাবে কোম্পানি বাংলার মুদ্রা অর্থনীতির ক্ষেত্রে এক স্বতন্ত্র অধিকার লাভ করে। ফরমান সূত্রে কোম্পানি একটি বিশেষ অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে। ফরমানে বলা হয়, কোম্পানির কাছে ঋণী এমন ভারতীয় বা ইউরোপীয়দের বিচার ব্রিটিশ কমন ল অনুসারে কোম্পানির কুঠিতে সম্পন্ন হবে। এছাড়া কোম্পানির কোনো কর্মচারী সুবার আইন কানুন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষেত্রেও সুবার আইন কানুন ও দণ্ডবিধি প্রযোজ্য হবে না, এবং কোম্পানি ওই কর্মচারীর বিচার করবে। এই সূত্রে কোম্পানির রাজনৈতিক অধিকার লাভ করে। ফরমান সূত্রে কোম্পানির বাণিজ্যের প্রভূত সম্প্রসারণ ঘটে। উল্লেখ্য, 1717 মার্চে বাংলার বাণিজ্যে কোম্পানির মোট বিনিয়োগের পরিমাণ 2,78,000 পাউন্ড, কিন্তু 1728 মার্চে ওই বিনিয়োগের পরিমাণ 3,63,000 পাউন্ড হয়। উল্লেখ্য, ফরমানে কোম্পানির সামুদ্রিক বাণিজ্য শুল্ক মুক্ত থাকার কথা বলা হয়েছিল, কিন্তু ফরমানের সংশ্লিষ্ট শর্তটির ভিন্ন ব্যাখ্যা করে কোম্পানি বাংলার বাণিজ্যেও শুল্ক মুক্ত করে ফেলে। ফরমান অনুসারে কোম্পানি শুল্কমুক্ত বাণিজ্যের ক্ষেত্রে দস্তক ব্যবহারের অধিকার পেয়েছিল, কিন্তু অচিরেই কোম্পানি দস্তকের অপব্যবহার করতে শুরু করে, কেননা কোম্পানির বাণিজ্যের সঙ্গে কোম্পানির কর্মচারীরাও তাদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে দস্তকের অপব্যবহার শুরু করে। শর্তাবলী: ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুবেদার শাহ সুজার নিশান 1651, বাদশাহ ঔরঙ্গজেবের ফরমান 1691 এবং আজিমুস খানের নিশান 1698 সূত্রে বাংলার বাণিজ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশেষ সুযোগ সুবিধা লাভ করে। কিন্তু 1713-তে বাংলার সহকারী সুবেদার মুর্শিদ কুলি খান ওইসব প্রাপ্ত সুযোগ সুবিধাগুলি বাতিল করে দেন। কলকাতা কর্তৃপক্ষ কোর্ট অফ ডিরেক্টরের শরণাপন্ন হয়। কোর্ট অফ ডিরেক্টরের অনুমতিক্রমে কলকাতা স্থিত গভর্নর জন শুরম্যান এর নেতৃত্বে প্রচুর পরিমাণ মূল্যবান উপঢৌকন ও নগদ প্রায় 30,000 পাউন্ড অর্থ সহ এক মিশন মুঘল বাদশাহ ফারুকশিয়ারের কাছে প্রেরিত হয়। বাদশাহ কোম্পানির আবেদনের ভিত্তিতে এক ফরমান দান করেন। ফরমানে বলা হয়, দেখো ফরমানের শর্তগুলো কি বলা হচ্ছে। 1. হুগলি রাজ কোষাগারে বার্ষিক 3,000 টাকা পেশকাশ বা নজরানা দেওয়ার বিনিময়ে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় শুল্কমুক্ত অবাধ বাণিজ্য চালাতে পারবে। 2. কোনো কারণে কোম্পানির পণ্য সামগ্রী চুরি হয়ে গেলে সুবা কর্তৃপক্ষকে এই সমস্ত পণ্য উদ্ধার করে কোম্পানিকে দিতে হবে এবং অপহরণকারীদের যথোচিত শাস্তি দিতে হবে। 3. কোনো বণিক বা তাঁতি ইংরেজ কোম্পানির কাছে ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পারলে তার বিচার কোম্পানির কুঠিতে হবে। 5. কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি জমিদারি সত্ত্বে সত্যবান থাকার জন্য কোম্পানিকে বছরে 1,195 টাকা 9 আনা স্থায়ী খাজনা
বাবদ দিতে হবে। 5 মাদ্রাজে খোদিত মুদ্রা যদি সুরাট বন্দরে খোদিত মুদ্রার মূল্যের সমান হয় তাহলে সুবা বাংলায় এর জন্য কোনো বাটা দাবি করা যাবে না। 6 সপ্তাহে 3 দিন কোম্পানিকে তার স্বর্ণ ও মুদ্রা বানিয়ে নেওয়ার জন্য মুর্শিদাবাদের টাকশাল ব্যবহার করতে দিতে হবে। শেষ পয়েন্ট দেখো, কোম্পানির যেসব জাহাজ ঝড়ে ভেঙে পড়ার কারণে বন্দরে আটকে থাকবে সেগুলি সুবার কর্মচারীরা দখল করতে পারবে না। তো এই ছিল 1717 ফারুক শেরের ফরমানের উপর 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। আবার তোমাদের যে সাজেশনে অন্যান্য প্রশ্নগুলো রয়েছে তার অ্যান্সার নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে।